নমস্কার, ওয়েলকাম সবাইকে আমাদের ডেভিডসন গ্যাস্ট্রোএন্টারোলজি কোর্সে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড আদার প্যানক্রিয়াটিক ডিজিজ। এর আগের ভিডিওতে আমি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সাথে প্যানক্রিয়াসের অ্যানাটমি এবং কিছু ফিজিওলজি সম্বন্ধে আলোচনা করেছি। যদি এই টপিকে কারো কোনো সমস্যা থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তবে আগের অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ভিডিওটা না দেখলে যে এই ভিডিওটা বোঝা যাবে না সেটা কিন্তু না। সুতরাং আমরা স্টার্ট করি। আমি রূপনদেব, 58 বেস, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সো লেটস প্রসিড। আজকের টপিক সিকোয়েন্স হচ্ছে, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন অফ দ্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে আলোচনা করব, প্যাথোফিজিওলজি, এরপর কসেস, ক্লিনিক্যাল ফিচার্স, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ প্যানক্রিস এবং শেষ হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা সম্বন্ধে আলোচনা করব। So what is chronic pancreatitis? It is a chronic inflammatory disease characterized by fibrosis and destruction of exocrine pancreatic tissue. সুতরাং এখানে আমাদের কনফিউশন করার দরকার নেই যে প্যানক্রিস একটা মিক্সড গ্ল্যান্ড, তার কোন পোর্শনটা এখানে নষ্ট হয়েছে। অবশ্যই এটা এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিসে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা হবে, এবং যার কারণে হচ্ছে সেটা যদি অ্যাডভান্স স্টেজে যায় তখনই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসটা ডেভেলপ করবে, এর আগে না। কারণ হচ্ছে যে এন্ডোক্রাইন পোর্শনটা ইনভলভ হতে কিন্তু অ্যাডভান্স স্টেজ লাগবে। সুতরাং প্রথমে কিন্তু হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক টিস্যুতে তার সমস্যা। তো এটা মেইনলি হচ্ছে 80% অফ কেস, মানে পশ্চিমা দেশগুলোতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্রথম কারণই থাকে তারা ক্রনিক্যালি অ্যালকোহল মিসইউজ করে থাকে, আর কিছু থাকে ইডিওপ্যাথিক কারণ। আর সাউথার্ন ইন্ডিয়াতে হচ্ছে ক্রনিক ফাইব্রোক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস হয় নন অ্যালকোহলসে, যারা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন করে না। এটা কী কারণে হয়? মেবি ডিউ টু মেল নিউট্রিশন, ডেফিসিয়েন্সি অফ ট্রেস এলিমেন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস ওর কাসাবো কনজাম্পশনের কারণে হয়। তো এটা মেইনলি হচ্ছে মেন বা পুরুষদেরকে, মিডল এজড মেনকে হচ্ছে সে ইনভলভ করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা, যাদের অ্যালকোহল ডিপেন্ডেন্স রয়েছে এবং তারা হচ্ছে কিছু মানে প্যাথোলজিক্যাল ফিচার, যেটা আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আমরা দেখব, সেটা নিয়ে প্রেজেন্ট করে। তো এটুকু ছিল ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মোটামুটি একটা এপিডেমিওলজি। তো প্যাথোফিজিওলজিটা হচ্ছে আমরা কোষে মেনলি দেখব যে অ্যালকোহল স্মোকিং সেটা কী করে একটা প্যানক্রিসের এক্সোক্রাইন পোর্শনে একটা অক্সিডেটিভ স্ট্রেস লাগায়। ইডিওপ্যাথিক কিছু কারণ রয়েছে, জেনেটিক কিছু কারণ রয়েছে, অটোইমিউন এবং অবস্ট্রাকটিভ কিছু কারণ রয়েছে। সেগুলো আমরা যখন আমরা পড়বো তখন ক্লিয়ার হব। মেকানিজম রয়েছে অক্সিডেটিভ স্ট্রেস, টক্সিক মেটাবোলাইটস, নেক্রোসিস, ফাইব্রোসিস। যেহেতু ক্রনিক ইনফ্লামেশন, সুতরাং ফাইব্রোসিসের মাধ্যমে সেখানে কিন্তু প্রলিফারেশন হবে, এবং এই ফাইব্রোসিস বা প্রলিফারেশনে যদি কোনো ডিফেক্ট হয় তখন হচ্ছে কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন হিসেবে কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আমরা এটা কমপ্লিকেশনে দেখব। রিকারেন্ট অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের মাধ্যমে কিন্তু হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে অবস্ট্রাকটিভ কিছু কারণে, যে ডাক্ট অবস্ট্রাকশন হলে সেখানে আমাদের যে ইনঅ্যাক্টিভেটেড এনজাইমগুলো সেগুলো তো আর হচ্ছে ডুওডেনামে রিলিজ হতে পারতেছে না, তখন সেটা হচ্ছে প্যানক্রিসের মধ্যেই সেটা অ্যাক্টিভেট হয়ে কিন্তু হচ্ছে প্যানক্রিসে ইনফ্লামেশন করতে পারে। ক্লিনিক্যাল কোর্সটা আমরা দেখলাম যে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস যদি বারবার হয় তাহলে সেখানে হচ্ছে বারবার হলে সেখানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে ফাইব্রোসিসের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা কসেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস দেখব। এটা হচ্ছে আমরা এই যে কসেসের যে হেডিংগুলো আছে সেটাকে আমরা নর্মালি টিগারও দিয়ে হচ্ছে মনে রাখতে পারি, কিংবা হচ্ছে আমরা এরিগেটো দিয়েও মনে রাখতে পারি। এরিগেটো হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে ধন্যবাদ। তো টিগেরো দিয়ে মনে রাখি, কারণ আমাদের বইয়ের শেষের দিকে কিন্তু লেখা আছে টিগারো দিয়ে। সুতরাং টক্সিক মেটাবোলাইট যেমন অ্যালকোহল, টোবাকো, স্মোকিংয়ের কারণে, হাইপারক্যালসিমিয়া, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোর কারণেও কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়। হাইপারক্যালসিমিয়াতে কেন হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়? কারণ এই ক্যালসিয়ামগুলো হচ্ছে প্যানক্রিসের যে ডাক্ট আছে সেখানে হচ্ছে জমা হয়, এবং সেটা কিন্তু হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড যে ট্রিপসিনোজেন রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে হচ্ছে প্যানক্রিসের মধ্যেই অটোডাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এজন্য হাইপারক্যালসিমিয়াতেও এটা হয়, যদিও এটা হচ্ছে মানে কারণটা জানা যায় না, তবে এটা একটা হাইপোথিসিস দাঁড় করানো হয়েছে। আচ্ছা, ইডিওপ্যাথিক, ট্রপিক্যাল, আর্লি ওর লেট অনসেট টাইপসের মধ্যে রয়েছে। জেনেটিকের মধ্যে হচ্ছে হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, যেখানে হচ্ছে ক্যাটায়নিক ট্রিপসিনোজেনটা মিউটেশন থাকে, আর এই ট্রিপসিনোজেনটা মিউটেশন থাকার কারণে সেটা হচ্ছে প্যানক্রিসের মধ্যে এই ট্রিপসিনোজেনটা কী হয়ে যায়? অ্যাক্টিভেটেড হয়ে যায়। এটা সাধারণত হচ্ছে লেট স্টেজে, যেখানে ডুওডেনামে সিক্রেশনের পর অ্যাক্টিভেটেড হওয়ার কথা ছিল। স্পাইনকে ওয়ান মিউটেশন, তো এইটা হচ্ছে কিভাবে আমরা বুঝাই যে স্পাইনকে SPINK যে ওয়ান, যেটা হচ্ছে এটা একটা অ্যান্টিপ্রোটিওলাইটিক, যেটা একটা এনজাইম যেটা এসাইনার সেল অফ দ্য প্যানক্রিস থেকে রিলিজ হয়, এবং সেটা হচ্ছে যে প্যানক্রিসের যে প্রোটিওলাইটিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে রাখে। কিন্তু এটা যদি মিউটেশন হয়ে যায় বা ডিফেক্টিভ হয়ে যায় তখন কিন্তু সেটা আর ওইভাবে ইনঅ্যাক্টিভেট করতে পারে না ট্রিপসিনের অ্যাক্টিভিটিকে। তো সেখানে হচ্ছে সেজন্য হচ্ছে কী হয়, এটার মধ্যে হচ্ছে অ্যান্টিপ্রোটিওলাইটিক এবং প্রোটিওলাইটিক যে ব্যালেন্সটা নষ্ট হয় সেটা কিন্তু প্যানক্রিসে ইনফ্লামেশনের কারণ হয়ে থাকে। সিস্টিক ফাইব্রোসিস একটা হচ্ছে
জেনেটিক্যাল ডিজিজ যেখানে হচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিস, ট্রান্সমেমব্রেন ক্লোরাইড চ্যানেল বা ট্রান্সপোর্টার ওইটাতে হচ্ছে সমস্যা হয়, এবং এই সিস্টিক ফাইব্রোসিসটা লাং এবং প্যানক্রিস সহ অনেক অর্গানকে কিন্তু হচ্ছে সেটা ইনভলভ করে। এবার এটাতে মেইন সমস্যা হচ্ছে যে সিক্রেশনগুলো হবে সেগুলো কিন্তু হচ্ছে ভিসকাস হবে বা প্রোটিন রিচ বা মিউকাস রিচ হয়, যার কারণে হচ্ছে এই ভিসকাস ফ্লুইডগুলো কী করে ডাক্টের অবস্ট্রাকশন করে ফেলে, যার কারণে পেনক্রিসের যে এনজাইমগুলো সেগুলো কিন্তু রিলিজ হতে পারে না। এই ডাক্টের অবস্ট্রাকশনের কারণে দেখা যায় পেনক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি হয়, সেখানে অটোডাইজেশন হয়, পেনক্রিয়াটাইটিস করতেছে। এই সিস্টিক ফাইব্রোসিস সম্বন্ধে হচ্ছে আমরা পরে পড়বো যে পেনক্রিসের একটা ডিসঅর্ডার সম্বন্ধে। এরপর হচ্ছে অটোইমিউনিটির কারণেও কিন্তু হচ্ছে ক্রনিক পেনক্রিয়াটাইটিস হতে পারে। তারপরে রিকারেন্টেড সিভিয়ার অ্যাকিউট পেনক্রিয়াটাইটিসের কারণে হয় অবস্ট্রাকটিভ, যেমন ডাক্টার এডেনোকার্সিনোমা, এটা কী করে ডাক্টার অবস্ট্রাকশন করে, যার কারণে হচ্ছে এই পেনক্রিয়াটিক জুসটা ডুওডেনামে সিক্রেট হতে পারে না। পেনক্রিস ডিভিসাম, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, ভেন্ট্রাল এবং ডরসাল পেনক্রিয়াটিক বার্ড এগুলো হচ্ছে ফিউজ না হয় তাহলে মেজর যে পেনক্রিয়াটিক ডাক্ট সেগুলোর সিক্রেশনটা ডুওডেনামে উন্মুক্ত হতে পারে না, যার কারণে হচ্ছে যে পেনক্রিসের মধ্যেই সেটা হচ্ছে অ্যাক্টিভেশন হয়, ডাইজেশন করে এই পেনক্রিয়াটাইটিস করে থাকে। ইন্টারডাক্টাল পেপিরিয়াল মিউসিনাস নিউপ্লাসিয়া একই কারণ, স্পিংটার অফ অডাই স্টেনোসিস সেটাও একই কারণ। তাইলে আমরা দেখলাম যে কসের মধ্যে পেনক্রিস ডিভিসাম কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক দুইটাতেই রয়েছে। স্পিংটার অফ অডি স্টেনোসিস এটা আমরাও অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসে পেয়েছিলাম স্পিংটার অফ অডি ডিসফাংশন। তাহলে এটুকুই হচ্ছে ক্রনিক পেনক্রিয়াটাইটিসের কজ। এরপরে আমরা এর ক্লিনিক্যাল ফিচার্স দেখব। তো ক্লিনিক্যাল ফিচার্সকে আমরা দুই ভাগে ভাগ করে পড়ব, সেটা হচ্ছে সিমটমস এবং সাইন্স হিসেবে। সিমটমের মধ্যে হচ্ছে 80% অফ দ্য পেশেন্ট কিন্তু অ্যাবডোমিনাল পেইন হিসেবে সে প্রেজেন্ট করে। এই অ্যাবডোমিনাল পেইনটা 50% ক্ষেত্রে প্রেজেন্ট করে যে এটা রিকারেন্ট, মানে অকার্স এজ এপিসোড অফ অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস। অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসের এপিসোডে কিন্তু এই অ্যাবডোমিনাল পেইন হয়। আর প্রত্যেকটা যে অ্যাটাক অফ অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস তার কিন্তু পার্মানেন্ট পেনক্রিয়াটিক ড্যামেজ হয়। আর 35% ক্ষেত্রে সেটা কিন্তু প্রোগ্রেসিভ ক্রনিক পেইন নিয়ে আসে উইথাউট অ্যাকুইট এক্সাজারবেশন। তাহলে আমরা পেইন নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন। আর 20% ক্ষেত্রে সেটা কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, এবং এই 20% ক্ষেত্রে কিন্তু পেইন নাও থাকতে পারে। আর এই পেইনের কজ কি? এই পেইনের কজ হচ্ছে আমরা দুইটা কজ এখানে আমরা জানবো, সেটা হচ্ছে যে ইনক্রিজ প্রেশার উইথিন দ্য পেনক্রিয়াটিক ডাক্টস, কিংবা হচ্ছে যে পেরিপেনক্রিয়াটিক যে নার্ভসগুলো আছে সেগুলোর ইনফ্লামেটরি প্রসেসের কারণে এই পেইন হতে পারে। আর এই পেইনটা রিলিভ হয় কীভাবে? অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসে যেভাবে মোহামেডান প্রেয়ার পজিশন রিলিভ হয়, এখানেও কিন্তু হচ্ছে লিনিং ফরওয়ার্ডের মাধ্যমে অথবা অ্যালকোহল ইনজেকশনের মাধ্যমে হচ্ছে সেটা রিলিভ হতে পারে। তো অ্যালকোহল ইনজেকশন এটা হচ্ছে একটা মানে ডিবেটেবল একটা জিনিস, সেটা আমি এখানে বলতে চাই না, যদিও ডেভিডসনে আছে। তো আমরা লিনিং ফরওয়ার্ডটাই মাথায় রাখবো। এরপরে হচ্ছে ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট। যে ওয়েট লস যদিও একটা কার্সিনোমার ফিচার, ক্রনিক পেনক্রিয়াটাইটিসে ওয়েট লস কেন হয় সেটা আমাদের অবশ্যই জানতে হবে। এটা অ্যানোরেক্সিয়ার কারণে হতে পারে, কিংবা খাবার খেলে তার হচ্ছে পেইন হয়। পেইন হয় কেন? কারণ খাবার খেলে তো পেনক্রিয়াটিস জুস যে নিঃসরণ হওয়ার প্রয়োজন পড়ে, তখন পেনক্রিয়াসে একটা চাপ পড়ে, তো সেখানে তো অলরেডি ইনফ্লামেশন আছে, সেখানেও একটা পেইন হয়। তো এই জন্য পুস্টপ্রান্ডিয়াল পেইনের কারণে পেশেন্ট অনেক সময় খাবার খেতে চায় না, আর এটা থেকে হচ্ছে তার ওয়েট লস হয়। ম্যালঅ্যাবসর্পশন, যে খাবার খাচ্ছে সেটাতে হচ্ছে এনজাইম দিয়ে ডাইজেশন হচ্ছে না, কারণ পেনক্রিয়াস তো অলরেডি ইনফ্ল্যামড, যার কারণে ঠিকমতোভাবে এনজাইমগুলো আসতেছে না, যার কারণে ম্যালঅ্যাবসর্পশনের মাধ্যমে তার ওয়েট লস হয়। ডায়াবেটিস যদিও অ্যাডভান্স স্টেজে হয়, এখানেও আমরা ব্যাখ্যা করতে পারি। ডায়াবেটিস যদি হয় সেখানে হচ্ছে যে তার যে গ্লুকোজ আছে, তো গ্লুকোজটা ঠিকমতোভাবে সেল ইউটিলাইজ করতে পারতেছে না, যার কারণে হচ্ছে ওয়েট লস হয়। স্টিয়াটোরিয়া প্রেজেন্ট করে যখন 90% অফ দ্য এক্সোক্রাইন টিস্যু ডিস্ট্রয় হবে, তখন হচ্ছে তার স্টিয়াটোরিয়া হবে। স্টিয়াটোরিয়া মানে হচ্ছে যে লার্জ বাকি ফ্যাট রিজড স্টুল যদি হচ্ছে নির্গত হয়, সেটা হচ্ছে মানে যদি পার রেক্টাল প্যাসেজ হয় তাহলে স্টিয়াটোরিয়া বলে। প্রোটিন ম্যালঅ্যাবসর্পশন হয়, এটাও কিন্তু অ্যাডভান্স স্টেজে হয়। আর ডায়াবেটিস নিয়ে অ্যাডভান্স স্টেজে আমরা বলছি, প্রথমে 30% ক্ষেত্রে হচ্ছে তার সেকেন্ডারি ডায়াবেটিস থাকে, আর 70% ইন ডোজ যেখানে ক্রনিক ফাইব্রোক্লাসিফিক পেনক্রিয়াটাইটিস হয়, এই যে আমরা সাউথার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যেটা পড়ছি আর কি। আচ্ছা, তাহলে এটুকু হচ্ছে সিমটমস। আর সায়েন্সের মধ্যে হচ্ছে সে যেহেতু তার অ্যানোরেক্সিয়া, পোস্টপ্রান্ডিয়াল পেইন, ম্যালঅ্যাবসর্পশন, ডায়াবেটিস এগুলো থাকবে, সে ওয়েট লস হবে, ম্যালনুরিশড পারসন থাকবে, সাথে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস থাকবে। আর এরাইথেমা এব ইগনে আমরা পাবো, এটা একটা সাইন, যেটা হচ্ছে অ্যাবডোমেন বেকে তার একটা পিগমেন্টেশন থাকে ডিউ টু ক্রনিক ইউজ অফ হট ওয়াটার বটল। এই হট ওয়াটার বটলটা পেশেন্ট কেন ইউজ করে? তার যাতে পেইনটা কম হয়, পেইন রিলিভের জন্য হট ওয়াটার বটলটা সে প্রেস করে অ্যাবডোমেন কিংবা বেকে। এবং তাইলে আমরা বলতে হবে যে এখানে এরাইথেমা এব ইগনে তাইলে কি? এটা একটা হচ্ছে রেটিকুলার প্যাটার্ন অফ পিগমেন্টেশন। আচ্ছা, আমি চিত্রটা দেখাই। এই যে এখানে যদি আমি পায়ে দেখাইছি এটা বোঝার জন্য, পায়েও কিন্তু হচ্ছে যে হট ওয়াটার কম্প্রেশনের কারণে এরকম রেটিকুলার পিগমেন্টেশন হতে পারে। তবে এখানে হচ্ছে যে ক্রনিক পেনক্রিয়াটাইটিসে অ্যাবডোমেন এবং হচ্ছে বেকে হয়। তো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রেটিকুলার প্যাটার্ন অফ পিগমেন্টেশন
যেটা হচ্ছে প্রলং এক্সপোজার টু এক্সেসিভ হিটের কারণে হয়, কিন্তু সেটা কোনো বার্ন প্রডিউস করে না। তাইলে এটা কিন্তু হচ্ছে যে মানে শুধুমাত্র যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে হট কম্প্রেশনের কারণে হয় সেটা না। যদি হাইপোথাইরয়েড পেশেন্ট থাকে তার ক্ষেত্রে কিন্তু যে তার বডিটা কুল থাকে, কোল্ড থাকে, যার কারণে হচ্ছে পেশেন্ট অনেক সময় ট্রাই করে যে বডিটাকে গরম করার জন্য হট ওয়াটার কম্প্রেশন দেয়, তখন হচ্ছে কিন্তু তার হচ্ছে এই রেটিকুলার পিগমেন্টেশন হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে এরাইথেমা এভ ইগনে। তাহলে এখানে হচ্ছে এরপরে শেষের দিকে আমরা ফিচার্স অফ আদার অ্যালকোহল অর স্মোকিং রিলেটেড ডিজিজ, যেমন আমরা এখানে নিকোটিন স্টেইন স্মোকিংয়ের কারণে পেতে পারি, সিওপিডি একটা ফিচার থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যালকোহলের কারণে অ্যালকোহলিক হেপাটাইটিস থাকতে পারে। তাহলে এটুকু হচ্ছে যে তার একটা ওভারঅল ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখন আমরা কমপ্লিকেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আলোচনা করব। সিডোসিস্ট ফর্মেশন হবে, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সাথে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস থাকে, এটা কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক দুইটারই হচ্ছে ফিচার। অবস্ট্রাকটিভ জন্ডিস প্রেজেন্ট করে, যে যদি বিনাইন স্ট্রাকচার অফ কমন বাইল ডাক্ট হয় অ্যাজ ইট পাসেস থ্রো ডিজিজড প্যানক্রিস, মানে ডিজিজ প্যানক্রিসের ইনফ্লামেটরি প্রসেসের কারণে এখানে বিনাইন স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, ক্রনিক ফাইব্রোসিস হয়ে হচ্ছে স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, তখন অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা দেখব। ডুওডেনাস স্টেনোসিস ডেভেলপ করতে পারে, কারণ এটা তো প্যানক্রিসের ডাকটা কিন্তু ডুওডেনামে সেটা কি হয়, ওপেন হয়। তো এখানেও কিন্তু হচ্ছে প্যানক্রিসের ইনফ্লামেশনের কারণে স্টেনোসিস ডেভেলপ করতে পারে। তো পোর্টাল অ্যান্ড স্প্ল্যানিক ভেইন থ্রম্বোসিস লিডিং টু সেগমেন্টাল পোর্টাল হাইপারটেনশন গ্যাস্ট্রিক ভেরিসেস। পেপটিক আলসার আমরা পেতে পারি, কারণ পেপটিক আলসার পাবো কারণ হচ্ছে যে খাবারগুলো যখন ইন্টেস্টাইনে আসে বা ডুওডেনামে আসে, তখন কিন্তু প্যানক্রিস থেকে বাইকার্বনেট রিলিজ হয়ে পিএইচটাকে কী করে বাড়িয়ে দেয়, অপটিমাল পিএইচ তৈরি করে প্যানক্রিয়াটিক এনজাইমের অ্যাক্টিভিটির জন্য। তো এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে হলে এই বাইকার্বনেটটা তো ঠিকমতোভাবে এসে পিএইচটাকে নিউট্রালাইজ করতে পারতেছে না, তখন কি এই যে ইনক্রিজড অ্যাসিডিটির জন্য তখন কিন্তু পেপটিক আলসার হতে পারে, কারণ আমরা জানি ফার্স্ট পার্ট অফ ডুওডেনামেও কিন্তু পেপটিক আলসার হয়। সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস হবে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হবে, এই যে ক্রনিক ফাইব্রোসিস প্রলিফারেশনের কারণে ওই প্রলিফারেশনে যদি ডিফেক্ট থাকে তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হবে, যখন অ্যাডভান্স হবে তখন এন্ডোক্রাইনে ডিসফাংশন থাকতে পারে। আর শেষে আমরা অস্টিওপেনিয়া আর অস্টিওপোরোসিস পাচ্ছি, এটা কী কারণে হয়, মেল ডাইজেশন অফ ফ্যাট সলিবল ভিটামিন ডি, ফ্যাট সলিবল ভিটামিন ডিটা ঠিকমতোভাবে অ্যাবসর্ব হচ্ছে না, আর ভিটামিন ডি কী করে বোন ফর্মেশনে সাহায্য করে, তো সেখানে কিন্তু এটা যদি হচ্ছে ডেফিসিয়েন্সি হয় তাহলে অস্টিওপেনিয়া আর অস্টিওপোরোসিস আমরা পাবো। এটুকুই হচ্ছে কমপ্লিকেশন। এখন আমরা ইনভেস্টিগেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আলোচনা করব, যেটা তিনটা ভাগে ভাগ করে। প্রথম হচ্ছে টেস্ট টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, সেটার ক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ড, কম্পিউটেড টোমোগ্রাফি, যেখানে হচ্ছে এট্রফিক ক্যালসিফিকেশন, ডাক্তার ডাইলেটেশন দেখা যাবে, অ্যাবডোমিনাল এক্সরে দিয়েও আমরা ক্যালসিফিকেশনটা দেখতে পারি, ম্যাগনেটিক রেজোনেন্স, কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি, এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড এগুলো করা হয়। টেস্ট টু ডিফাইন প্যানক্রিয়াটিক ফাংশন, এটার ক্ষেত্রে প্রথমটা তেমন একটা করা হয় না, কারণ এই পিওর প্যানক্রিয়াটিক জুস আফটার সিক্রেটিন ইনজেকশন এটা গোল্ড স্ট্যান্ডার্ড হলেও সেটা কিন্তু ইনভেসিভ এবং কদাচিৎ এটা ইউজ হয়। আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ফিকাল প্যানক্রিয়াটিক ইলাস্টেজ, এটাই বেশি করা হয়। আর শেষ হচ্ছে টেস্ট টু ডেমনস্ট্রেট অ্যানাটমি প্রিয়র টু সার্জারি, আমরা এমআরসিপি করতে পারি। তো এখানে আমরা প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে সিটি স্ক্যানের চিত্র, আর এটা হচ্ছে এমআরসিপি। তো সিটি স্ক্যানে আমরা কি দেখতে পাচ্ছি, এরো চিহ্ন যেটা, এটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রসলি ডাইলেটেড অ্যান্ড ইরেগুলার ডাক্ট উইথ ক্যালসিফাইড, এই যে সাদা অংশ দেখতে পাচ্ছি এখানে ক্যালসিফাইড স্টোন। আর এই বি এরো চিহ্নতে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন ইন দ্য হেড অফ দ্য গ্ল্যান্ড, এরো বি, এই যে হেড অফ দ্য গ্ল্যান্ডে হচ্ছে আমরা ক্লাসিফিকেশনটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে এমআরসিপির চিত্র, এমআরসিপিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা মার্ক ডাক্টাল ডাইলেটেশন, ঠিক আছে, এখানে হচ্ছে ডাক্টাল ডাইলেটেশন আমরা দেখতে পাচ্ছি, আর বিতে হচ্ছে একটা স্মল সিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এটুকুই হচ্ছে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা করতে পারি, এটা সিটি স্ক্যানের মাধ্যমে, আর এটা হচ্ছে এমআরসিপির মাধ্যমে। তো ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট যেহেতু হচ্ছে তার অ্যালকোহল এবং স্মোকিং এটা একটা রিসপেক্টর, অবশ্যই সিজেশন অফ দ্য রিসপেক্টর আমাদের করতে হবে। আর পেইন রিলিফের জন্য আমরা হচ্ছে এনএসএইড এবং অপিয়েট আমরা দিতে পারি। তো এনএসএইড অপিয়েট দেওয়ার সময় এখানে খেয়াল রাখতে হবে একটা, যে অপিয়েট যে ক্রনিক্যালি সে যদি কনজামশন করে তাহলে কিন্তু তার অপিয়েটের প্রতি একটা কী হতে পারে, তার হচ্ছে এডিকশন ডেভেলপ করতে পারে। সেজন্য হচ্ছে আমরা অনেক সময় অপিয়েট না দিয়ে লো ডোজে প্রিগাবালিন অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে থাকি। তারপরে হচ্ছে আমরা ওরালি আমরা হচ্ছে যে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দেই, কারণ হচ্ছে যে যেহেতু ইনফ্লামেশনের কারণে ওই এনজাইমগুলো ঠিকমতোভাবে ডুওডেনামে রিলিজ হচ্ছে না, সেহেতু খাবার খেলে হচ্ছে একটা মানে প্যানক্রিয়াসে কিন্তু একটা চাপ পড়ে, সেখানে কিন্তু একটা পেইন অনুভূত হতে পারে। তো খাবার খাওয়ার সময় যাতে হচ্ছে যে এনজাইমের যাতে এখানে ঘাটতি না হয়, সেজন্য আমরা আগে থেকেই পারোরাল প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিলে প্যানক্রিয়াসের উপর চাপ কমবে, সেজন্য পেইন কমবে। তারপরে পেইন কমানোর জন্য আমরা সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস করতে পারি। আর
যাদের ক্ষেত্রে যে অ্যালকোহল খায় না তারপরেও কিন্তু তার পেইন কমে না এতগুলা প্রসিডিউরের পর, তাইলে তার ক্ষেত্রে সার্জিক্যাল আমরা কি করতে পারবো, প্রসিডিউরে আমরা যাব, সার্জিক্যাল প্রসিডিউর অথবা এন্ডোস্কোপিক প্রসিডিউর যেটা সেটা আমরা যাব। যেমন আমরা এখানে প্রসিডিউরগুলো আলোচনা করেছি যে সেটার ক্ষেত্রে এন্ডোস্কোপিক থেরাপি অথবা সার্জিক্যাল মেথডে আমরা যাব। ডাইলেটেশন অর স্টেন্টিং অফ প্যানক্রিয়াটিক ডাক্ট স্ট্রাকচার, রিমুভাল অফ ক্যালকুলি, ড্রেনেজ অফ সিউডোসিস। তার সার্জিক্যাল মেথডের মধ্যে পার্শিয়াল প্যানক্রিয়াটিক ডিসেকশন, প্রিজার্ভিং দ্য ডুওডেনাম এন্ড প্যানক্রিয়াটো জেজুনোস্টমি, এগুলো আমরা করতে পারি যদি এতগুলোর পরেও তার পেইন রিলিফ না হয়। আর এরপরে আমরা এমআরসিপি কিংবা আমরা এন্ডোস্কোপিক্যালি যদি তার কোনো কারেক্টেবল অ্যাবনর্মালিটি দেখতে না পাই, যে তার কোনো স্ট্রাকচার নাই, কোনো ক্যান্সার নাই, এগুলোতে যদি আমরা দেখতে না পাই, তাইলে তার ক্ষেত্রে আমরা কী করব, পেইন রিলিফের জন্য তার টোটাল পেনক্রিয়াটেক্টমি করতে হবে। তাইলে আমরা দেখলাম যে পেইন রিলিফের জন্য এনএসআইড অপিয়েট করা যায়, তবে অপিয়েটের ক্ষেত্রে যেহেতু তার তার এডিকশন ডেভেলপ করতে পারে, সেজন্য লো ডোজে প্রিকেভ্যালেন্ট টিসি আমরা দিই। আর পারোরাল পেনক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টও দিতে পারি, সিলেক্ট প্লেক্সাস নিউরোলাইসিস করতে পারি। কিন্তু এতগুলো পরেও বা অ্যালকোহল তার ইনজেকশন নাই, তারপরেও যদি না কমে, তাহলে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে যাব, এন্ডোস্কোপিক্যাল ওর সার্জিক্যাল মেথড। এবং যদি এমআরসিপি কিংবা এন্ডোস্কোপিক্যালি যদি আমরা কোনো কারেক্টেবল অ্যাবনর্মালিটি না দেখি, তাইলে কিন্তু আমরা টোটাল পেনক্রিয়াটেক্টমি করতে হবে। এরপরে মাল অ্যাবসরপশন ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব, তার ফ্যাট রেস্ট্রিকশন দিতে হবে। কারণ যে এখানে প্যানক্রিয়াটিক লাইপেজ যেহেতু আসতে পারতেছে না, প্যানক্রিয়াসের কিন্তু এনজাইমগুলো ফ্যাট অ্যাবসরপশনে সাহায্য করতে পারতেছে না, এই জন্য ফ্যাট রেস্ট্রিকশন দিতে পারি। তার পারোরাল এই প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন দিতে হবে, আর পিপিআই দিতে হবে। কারণ যেহেতু তার বাইকার্বনেট আসতেছে না প্যানক্রিয়াস থেকে, তাহলে অপটিমাল পিএস কিন্তু মেনটেন হচ্ছে না। এই পিপিআই দিয়ে আমরা অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করে আমরা অপটিমাল পিএসটা মেনটেন রাখতে পারি। তারপর ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। তো কমপ্লিকেশনের মধ্যে যে সিউডোসিস্ট আছে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস রয়েছে, কমন বাইল ডাক্ট ও ডুওডেনাল স্ট্রাকচার রয়েছে, এগুলো কিন্তু আমরা সার্জিক্যাল এবং এন্ডোস্কোপিক থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমরা এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, পরের স্লাইডে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডোস্কোপিক্যাল সার্জিক্যাল মেথডের মাধ্যমে আমাদের কমপ্লিকেশনগুলোকে ট্রিট করতে হবে। তো এটুকু ছিল ট্রিটমেন্ট অফ দ্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখন আমরা আদার প্যানক্রিয়াটিক ডিজিজ সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আমরা অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে আলোচনা করব। তো এটা সাধারণত যে মিমিক ক্যান্সার, কারণ এটাতে ওয়েট লস থাকে অনেক সময়, যেমন প্যানক্রিয়াটিক যে কোনো ডিসঅর্ডারে ওয়েট লস থাকবে, কারণ মেল অ্যাবসরপশন হচ্ছে। তো অটোইমিউন প্যানক্রিয়াটাইটিসও এভাবে ক্যান্সার মিমিক করতে পারে। তো এর মধ্যে অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস টাইপ 1 এবং টাইপ 2 রয়েছে। টাইপ 1 এটা IgG4 রিলেটেড ডিসঅর্ডার, যেটা ইনক্লুড করে ভেরিয়াস অর্গান, বাইল ডাক্ট, সেলাইভারি গ্ল্যান্ড, কিডনি, লাং, থাইরয়েড গ্ল্যান্ড। আমার আরেকটা ভিডিওতে আমি হেপাটোলজির যে ভিডিও, সেখানে IgG4 রিলেটেড IgG4 রিলেটেড হেপাটাইটিস, ওইখানে কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কিছু অংশ ছিল যে IgG4 রিলেটেড জিনিসপত্র কিছু হতে পারে। তো এই IgG4 রিলেটেড ডিসঅর্ডার যেটা মেনলি টাইপ 1-এ, সেটা কিন্তু যে বাইল ডাক্ট, সেলাইভারি গ্ল্যান্ড, কিডনি, লাং, থাইরয়েড গ্ল্যান্ডকে ইনভলভ করে। আর টাইপ 2 যেটা, সেটা শুধুমাত্র প্যানক্রিয়াসকে ইনভলভ করে, তার সাথে আলসারেটিভ কোলাইটিসটা রিলেশনে থাকে। টাইপ 1টা যেটা, টাইপ 1-এর মেইন সিমটম থাকবে অবস্ট্রাকটিভ জন্ডিস, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেইন, এগুলো মেনলি টাইপ 1-এ থাকে, এবং সাথে তার সেরাম IgG4 থাকবে। কিন্তু টাইপ 2-তে কিন্তু ওইরকমভাবে তার সেরাম IgG4 থাকে না, সেরোলজিক্যাল মার্কার কোনো স্পেসিফিক না। টাইপ 1-এ আমরা যদি আমরা ইনভেস্টিগেশন করি বা ইমেজিং করি, তাহলে সেক্ষেত্রে আমরা এনলার্জড প্যানক্রিয়াস, নেরোইং অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট এবং স্ট্রাকচারিং অফ দ্য লোয়ার বাইল ডাক্ট পাবো। কিন্তু টাইপ 2-তে আমরা ফোকাল মাস লাইক প্যানক্রিয়াটিক লেশন আমরা পাবো। তাইলে এই দুইটাই, টাইপ 1, টাইপ 2 দুইটাই যেহেতু অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, সেগুলোর ট্রিটমেন্ট কী হবে, তার গ্লুকোকর্টিকয়েডের ক্ষেত্রে তার ট্রিটমেন্ট হবে, যেহেতু এটা ইমিউনোসাপ্রেসেন্ট। তাছাড়াও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মেনলি টাইপ 1 অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস, তাদের ক্ষেত্রে আমরা ইমিউনোমডুলেটর যেমন এজাথায়োপ্রিন বা রিটুক্সিমেব এগুলোও আমরা দিতে পারি। তাহলে এটুকুই ছিল অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে। কিছু কনজেনিটাল ডিজিজ অফ প্যানক্রিয়াস রয়েছে, এটা প্যানক্রিয়াস ডিভিসাম, যেটা আমরা অ্যানাটমি পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস আলোচনা করেছি, অ্যানুলার প্যানক্রিয়াস, সিস্টিক ফাইব্রোসিস, মেকোনিমাইলিয়াস। আবারও আমি বলি, প্যানক্রিয়াস ডিভিসামটা যে ফেইলার টু ফিউজ অফ দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড ডেভেলপমেন্টাল সময়, যার কারণে যে তার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা, সেটা কিন্তু তার সিক্রেশনগুলা ডুওডেনামে এক্সপোজ করতে পারতেছে না, কারণ ফিউজ হয় না এই ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডটা। কারণ তার যে ডিস্টাল পোর্শন অফ দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, সেটা কিন্তু আসে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে, যার কারণে ওইখানে এনজাইমগুলো এক্সপোজ হতে পারতেছে না, এনজাইমগুলো অক্সিডেশন করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করতেছে। তাহলে এই প্যানক্রিয়াস ডিভিসামের কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক দুইটা প্যানক্রিয়াটাইটিসই হয়। আর অ্যানুলার প্যানক্রিয়াসটা যে সেটা এটাও একটা কনজেনিটাল অ্যানোমালি। সাধারণত যে ভেন্ট্রাল এবং ডরসাল প্যানক্রিয়াটিক ডাক্ট কী হয়, ডরসাল প্যানক্রিয়াটিক
বারটা সেটা হচ্ছে ডরসালি রুটেট করে, ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বারটা ডরসালি রুটেট করে সেটা কি করে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে ফিউজ হওয়ার কথা। কিন্তু সেখানে কি হয় যে এই যে ডোডেনামটা, সেকেন্ড পার্ট অফ ডোডেনামটা টোটালি প্যানক্রিয়াস দ্বারা আবৃত থাকে, যার কারণে হচ্ছে ডোডেনাল স্ট্রিকচার হতে পারে, ডোডেনাল অবস্ট্রাকশন হয়। আর এটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এর ফিচার হিসেবে। অ্যানুলার প্যানক্রিয়াস অ্যাসোসিয়েটেড থাকে ম্যাল রোটেশন অফ দ্য ইন্টেস্টাইন, এট্রেশিয়া এবং কার্ডিয়াক অ্যানোমালির সাথে। তাহলে এটাও সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এটাকে আমাদের কারেক্ট করতে হবে। আর সিস্টিক ফাইব্রোসিস যেটা আমরা বলতেছি, এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার। সিস্টিক ফাইব্রোসিস ট্রান্স মেমব্রেন ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে কি রেগুলেটর, এই সিএফটিআর জিনের মধ্যে তার প্রবলেম থাকে এবং এটাতে কি হয়, এটা হচ্ছে ভিসিড মিউকাস, মানে ভিসকাস জুসটা ফর্মেশন হয়। ভিসকাস জুস কেন? কারণ সেটা প্রোটিন এবং মিউকাস রিচ থাকে, যার কারণে হচ্ছে যে তার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেও কিন্তু সেটা ডিজিজ করে সিস্টিক ফাইব্রোসিস, যেটা ব্রঙ্কিকটেসিসের একটা কজ। আর হচ্ছে যে এখানে প্যানক্রিয়াসের মধ্যে কি করে, এই যে ভিসকাস জুস ফর্মেশন করার কারণে সেখানে কী ডাক্টাল অবস্ট্রাকশনের একটা কারণ হয়ে দাঁড়ায় এবং এইটার কারণে কিন্তু প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি এবং হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে, নিউবর্ন চিল্ডের ক্ষেত্রে মিকোনিয়াম আইলিয়াস হয়। তো সিস্টিক ফাইব্রোসিসটা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে সে কী করে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন করে, কিন্তু হচ্ছে যে নিউবর্ন চাইল্ডের ক্ষেত্রে এই যে জুসটা, যে ভিসকাস জুসটা, সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কিংবা হচ্ছে যে স্মল কিংবা লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করে। তো সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে তার যেহেতু হচ্ছে যে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা কজ হিসেবে আমরা পড়ছিলাম, সেহেতু হচ্ছে তাকে ট্রিটমেন্ট হিসেবে তাকে নিউট্রিশনাল কাউন্সেলিং করতে হবে। তার ফ্যাট মেল অ্যাবসর্পশন হচ্ছে, তার কারণে পেশেন্টকে কি আমরা ফ্যাট ডায়েটটাকে হচ্ছে বন্ধ রাখতে বলবো? অবশ্যই না। তাকে বলবো যে ফ্যাট খেতে, কারণ ফ্যাটের দরকার আছে, ফ্যাট খেতে, এবং তার সাথে হচ্ছে আমরা কি দিব, তার সাথে আমরা হচ্ছে সাপ্লিমেন্টারি ফ্যাট সলিবল ভিটামিনস দিব এবং সাথে হাইডোজ প্যানক্রিয়াটিক এনজাইম আমরা ওরালি দিব, যাতে হচ্ছে তার এই ফ্যাট সলিবল ভিটামিনগুলা যাতে তার অ্যাবসর্পশনে কোনো সমস্যা না হয়। আর এর সাথে হচ্ছে আমরা পিপিআই এড করবো, কারণ প্যানক্রিয়াস তো হচ্ছে বাইকার্বনেট সিক্রেশন করে অপটিমাল পিএইচ মেনটেন করতে পারতেছে না, সেই জন্য আমরা পিপিআইটা এড করবো ডুডেনাল পিএইচটা অপটিমাল রাখার জন্য। এরপর মিকোনিয়াম আইলিয়াস আমি বললাম, যেটা হচ্ছে যে নিউবর্ন পেশেন্টের ক্ষেত্রে, নিউবর্ন চিল্ডের ক্ষেত্রে এটা হচ্ছে স্মল এবং লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। তাহলে এটা আমরা কীভাবে ট্রিট করবো, যেহেতু ভিসকাস ফ্লুইড আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মিউকোলাইটিক্স দিতে হবে। মিউকোলাইটিক্সের মধ্যে কী আছে, অ্যানেসিটাইলসিস্টিন, এটা আমরা ওরালি দিব, কিংবা হচ্ছে গ্যাস্ট্রোগ্রাফিন এনেমা দিতে পারি, গাট লেভেজ দিয়ে ইউজিং পলিথিন গ্লাইকল, এগুলো দিয়ে হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস যদি ট্রিটমেন্ট সম্ভব না হয়, আমরা সবার শেষে হচ্ছে আমরা সার্জিক্যাল ডিসেকশন করবো যদি নেসেসারি হয়। তাহলে এটুকু ছিল মিকোনিয়াম আইলিয়াস সম্বন্ধে। এরপরে আমরা টিউমার্স অফ দ্য প্যানক্রিয়াস সবগুলো আলোচনা করবো না, শুধুমাত্র প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমাটা আলোচনা করব। এটাই 90% ক্ষেত্রে হচ্ছে সেটা প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে রাইজ করে। আর আরেকটা হচ্ছে নিউরোএন্ডোক্রাইন রয়েছে, এটা আমরা অন্য পোর্শনে আলোচনা করব। এটা হচ্ছে স্লোলি গ্রোয়িং টিউমার নিউরোএন্ডোক্রাইন যেটা, এবং এটা হচ্ছে বেটার প্রগনোসিস রয়েছে। আর এডেনোকার্সিনোমা যেটা, এটা হচ্ছে হাই ইনকাম কান্ট্রিতে হয় এবং সেটার হচ্ছে অকারেন্স 1 লাখের মধ্যে 10 to 15 ওয়েস্টার্ন পপুলেশনের মধ্যে। আর এটা হচ্ছে 100 থেকে 1 লাখের মতোই সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে হয় যাদের হচ্ছে বয়স 70-এর বেশি, এবং পুরুষরা এটার ক্ষেত্রে হচ্ছে বেশি এফেক্টেড হয়। এটা অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড এজ, স্মোকিং, ডায়াবেটিস অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে, এবং সাথে হচ্ছে 5 থেকে 10% যাদের জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে, হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস কিংবা হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কুলন যেটা আছে HNPCC আমরা বলি, এবং ফ্যামিলিয়াল এটিপিক্যাল মাল্টিপল মাইলেমা সিনড্রোম FA-MMM যেটা, এটার সাথে হচ্ছে তারা রিলেটেড থাকতে পারে। এবং ক্লিনিক্যাল ফিচার কি, এডেনোকার্সিনোমা, প্যানক্রিয়াটিক এডেনোকার্সিনোমার যেটা হচ্ছে আমরা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস সার্জারিতে আমরা পড়ি, অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আসে, সেই ফিচারগুলোই কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা কী কী পাচ্ছি এখানে, এই যে জন্ডিসের ফিচার আমরা পাবো, কেকেক্সিয়া থাকবে যেহেতু হচ্ছে ক্যান্সার পেশেন্ট, ডিপ্রেশন থাকবে, ভমিটিং ফ্রম ডুডেনাল অবস্ট্রাকশন, ডুডেনামে যেহেতু অবস্ট্রাকশন করতেছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের কারণ কিন্তু একটা কার্সিনোমা প্যানক্রিয়াস, লিম্ফেডিনোপ্যাথি থাকতে পারে যে তার মেটাস্টেসিস হলে, পালপেবল গল ব্লাডার বা কর্বুশিয়ার্স সাইন হচ্ছে যে ইফ এ পেশেন্ট উইথ জন্ডিস উইথ পালপেবল গল ব্লাডার, ইট ইজ নট ডিউ টু স্টোনস, মানে গল স্টোনের জন্য না, ইট ইজ ডিউ টু নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন অফ দ্য সিবিডি। তাহলে এই পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস যদি থাকে, তাইলে তার একটা কারণ হচ্ছে যে প্যানক্রিয়াসের কার্সিনোমা থাকতে পারে, হেড অফ দ্য প্যানক্রিয়াস, কিংবা হচ্ছে যে কোলেনজিও কার্সিনোমা, তারপরে পেরিএম্পোলারি কার্সিনোমা, এগুলো কিন্তু হচ্ছে পালপেবল গল ব্লাডার উইথ জন্ডিস। আর উইথাউট জন্ডিস
যদি পালপেবল গল ব্লাডার থাকে তাইলে আমরা মিউকোসিল অফ দ্য গল ব্লাডার, এম্পাইম অফ গল ব্লাডার আমরা কল্পনা করতে পারি। কিন্তু এই যে রুল কভার শেয়ার্স দ, এটার হচ্ছে কিছু হচ্ছে যে এক্সেপশনও রয়েছে। যদি হচ্ছে ডাবল ইম্প্যাক্টেড স্টোন কিংবা লার্জ স্টোন ইন হার্টম্যানস পাউচ কিংবা হচ্ছে এম্পাইমা গল ব্লাডার উইথ সিবিডি স্টোন থাকে, তাহলে এটা একটা এক্সেপশন। আর এই রুলটা হচ্ছে কখন ইউজফুল না, অ্যাবসেন্স অফ গল ব্লাডার থাকলে কিংবা ইন্টারহেপাটিক গল ব্লাডার কিংবা প্রিভিয়াস কোলেসিস্টেক্টমি যদি থাকে, মানে গল ব্লাডার যদি নাই থাকে কিংবা এটা ইন্টারহেপাটিক থাকলে সেটা পালপেবল হবে কেমনে, তখন কিন্তু হচ্ছে যে এই রুলটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এরপরে হেপাটোমেগালি থাকতে পারে এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশনের কারণে, স্ক্র্যাচ মার্ক থাকে, ইচিং থাকে, এই যে বাইলগুলা রিফ্লাক্স হয়ে স্কিনে ডিপোজিশন হয়, হিস্টামিনকে স্টিমুলেট করে, মাস্ট সেলকে স্টিমুলেট করে হিস্টামিন রিলিজ করায়। আর প্যানক্রিয়াটিক টিউমার মাস থাকে, সিস্টার জোসেফ নডিউল এটা থাকে যে এটা এখানে যদি মেটাস্টেসিস করে। এরাইথেমা এভেগনি আমরা আলোচনা করেছি যে হট কম্প্রেশনের কারণে এখানে যেহেতু হচ্ছে এই কার্সিনোমা পেন নিয়েও কিন্তু হচ্ছে প্রেজেন্ট করতে পারে। ভেনাস থ্রম্বোসিস থাকে, থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রেন্স, এই যে ভেনাস এরিয়া বা ভেইন যে এরিয়াতে রয়েছে সেখানে কিন্তু হচ্ছে কী হতে পারে, তার হচ্ছে যে কার্সিনোমা, যে এই কার্সিনোমা পেনক্রিস বা এডেনো কার্সিনোমা অফ দ্য জিআইটি, যেটা কিছু জিনিসপত্র বা রিলিজ করে মিউসিন, এগুলো হচ্ছে কি করে যে সার্কুলেশন এসে ভেইনের মধ্যে হচ্ছে ইনফ্লামেশন করে, এবং এটাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস। এই থ্রম্বোফ্লেবাইটিসের কারণে হচ্ছে মাইগ্রেটরি এক ভেইনের ডিস্ট্রিবিউশন এরিয়া থেকে অন্য ভেইনের ডিস্ট্রিবিউশন এরিয়াতে কী হবে, এরাইথেমাটা দেখা যাবে। এজন্য এটাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রেন্স, এবং এটার আরেক নাম আছে ট্রোজিউস সাইন। তো আমরা শুধুমাত্র যে কার্সিনোমা পেনক্রিসে আমরা এই সাইনটা পাবো এরকম না, গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ট্রোজিউস সাইনটা পাবো। তো এটুকু হচ্ছে ফিচার্স অফ পেনক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা। এরপরে আমরা এখানে দেখতে পারি যে কম্পিউটার টোমোগ্রাফি, মানে আমরা ইনভেস্টিগেশন যদি আমরা বলি যে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা কীভাবে আমরা ইনভেস্টিগেশনে কনফার্ম করব, তাহলে প্রথমেই আমরা বলবো যে আল্ট্রাসাউন্ড কিংবা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি করতে পারি। কিন্তু যদি নন জন্ডিস পেশেন্ট হয় তাহলে এই ডায়াগনোসিসটা কিন্তু ডিলেড হবে, কারণ তার হচ্ছে যে আমরা প্রেজেন্টিং সিমটম আমরা দেখতে পারতেছি না। আর যাদের ফিট পেশেন্ট, যাদের লোকালাইজ টিউমার শুড আন্ডারগো স্টেজিং টু ডিফাইন অপারেবিলিটি, ফিট পেশেন্টের ক্ষেত্রে যে তাদের স্টেজিং করে আমরা অপারেটিভিটিটা হচ্ছে নির্ণয় করবো। যদি অ্যাডভান্সড হয়ে যায় তাহলে তো আমরা অপারেশনে নিয়ে লাভ নেই, তাদের ক্ষেত্রে পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে প্রথমেই আমরা বললাম ইনভেস্টিগেশনে আল্ট্রাসাউন্ড, সেকেন্ডলি কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি, থার্ডলি হচ্ছে আমরা হচ্ছে যে কী করব, তার এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড কিংবা লেপারোস্কোপি উইথ লেপারোস্কোপিক আল্ট্রাসাউন্ড করব কিসের জন্য, টিউমার সাইজ কিংবা ব্লাড ভেসেল ইনভলভ করছে কিনা, মেটাস্টেটিক স্প্রেড হয়েছে কিনা সেটা দেখার জন্য। তাহলে আমরা 3 নম্বর করলাম। 4 নম্বরে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ড অথবা সিটি গাইডেড সাইটোলজি আর বায়োপসি আমরা নিব ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য। আর এরপরে হচ্ছে 5 নম্বরে আমরা কী করব, এমআরসিপি অথবা ইআরসিপি আমরা করব। এগুলো হচ্ছে সেন্সিটিভ মেথড টু ডায়াগনোস পেনক্রিয়াটিক ক্যান্সার যদি হচ্ছে ডায়াগনোসিসে কোনো ডাউট থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা যদিও এটা হচ্ছে আমরা সেন্সিটিভ মেথড, তারপরেও কিন্তু এখানে লোকালাইজড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অথবা ডিফারেন্সিয়েশন বিটুইন ক্যান্সার, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, সবার শেষে হচ্ছে আমরা প্রগনোসিসে করার জন্য হচ্ছে আমরা কী করবো, সেরাম ক্যান্সার অ্যান্টিজেন 99 এগুলো করতে পারি। আচ্ছা, এটা কিন্তু প্রেডিক্টিভ ভ্যালু, ডায়াগনোসিসে কোনো প্রেডিক্টিভ ভ্যালু নাই। তাইলে আমরা হচ্ছে যে আমরা মোট কয়টা আমরা ইনভেস্টিগেশন পেলাম, 5টা আমরা মেইনলি হচ্ছে আমরা 6টা ইনভেস্টিগেশন করলাম। প্রথমে আল্ট্রাসাউন্ড, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি, থার্ডলি হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আর লেপারোস্কোপি উইথ লেপারোস্কোপিক আল্ট্রাসাউন্ড, যেটা আমরা টিউমার সাইজ এগুলো দেখলাম। আর 4 নাম্বার হচ্ছে আল্ট্রাসাউন্ড আর সিটি গাইডেড বায়োপসি, 5 নম্বরে এমআরসিপি হতো ইআরসিপি সেন্সিটিভ মেথড, আর 6 নম্বরে আমরা ক্যান্সার অ্যান্টিজেন 99টা আমরা দেখলাম। তাহলে এটুকু ছিল হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন পোর্শন থেকে। আমরা চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে কম্পিউটার সিটি স্ক্যান আমরা এখানে করলাম, লার্জ নেক্রোটিক মাস এনহ্যান্সিং দ্য সিলিয়াক অ্যাক্সিস এরোজ দিয়ে যেটা দেখানো হয়েছে, এই যে লার্জ এনহ্যান্সিং মাস। তারপর এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যেটা আমরা করলাম, সাবসিকুয়েন্টলি পারফর্ম টু এনহ্যান্স স্টেজিং অ্যান্ড টু অবটেইন এ ফাইন নিডেল এক্সপ্রেশন বায়োপসি। আমরা কী করলাম, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে হচ্ছে আমরা যে গাইডেড সাইটোলজি আর বায়োপসি আমরা নিলাম কনফার্ম করার জন্য। তাহলে এটুকু হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন পোর্শন। এরপরে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টে আমরা কী করব, এখানে সার্জিক্যাল ডিসেকশন করতে পারি, এটাতে কিন্তু হচ্ছে 5 ইয়ার সার্ভাইভাল থাকে। আর সেকেন্ডলি আমরা এডজুভেন্ট কেমোথেরাপি দিতে পারি। তো এডজুভেন্ট কেমোথেরাপি আমরা কী কী দিয়ে দিই, জেমসিটাবিন অথবা ক্যাপেসিটাবিন দিয়ে। আচ্ছা, 10 থেকে 15% অফ দ্য টিউমার্স আর রিসেক্টেবল উইথ পটেনশিয়াল কিউরেটিভ ইন্টেন্ট। আর ম্যাক্সিমামই কী হয়, এগুলো লোকালি অ্যাডভান্সড হয়ে যায়, মানে ডায়াগনোসিসের সময় লোকালি অ্যাডভান্সড হয়ে যায়।
তো এই জন্য হচ্ছে গ্রেট মাইনরিটি অফ দ্য মেজরিটি অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিই। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে কেমোথেরাপি দিতে পারি ফলফিরিনক্স হিসেবে মনে রাখি আমরা। এটা হচ্ছে 5-ফ্লুরোইউরাসিল, লিউকোভরিন, আইরিনোক্টেসান এবং হচ্ছে অক্সালিপ্লাটিন। তো সেক্ষেত্রে হচ্ছে মিডিয়ান সার্ভাইভাল রেট হচ্ছে 11 মান্থস। 4 নম্বরে আমরা পেইন রিলিফের জন্য আমরা অ্যানালজেসিক দিতে পারি, সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস দিতে পারি। তারপর হচ্ছে 5 নম্বরে আমরা যদি ফিট পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কুলেডোকো জেজুনোস্টমি করি। আর ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে যাদের অ্যাডভান্সড ডিজিজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা পারকিউটেনিয়াস ওর এন্ডোস্কোপিক স্টেন্টিং করি আর কি। আচ্ছা, আর সবার শেষে বলা হচ্ছে যে অ্যাম্পুলারি বা প্রিএম্পুলারি অ্যাডেনিও কার্সিনোমা আর হচ্ছে রেয়ার, মানে এটা হচ্ছে যে এরাইজ ফ্রম দ্য অ্যাম্পুল অফ ভেটার ওর এডজেসেন্ট ডুওডেনাম। তাহলে কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিসি মেনলি বা এডেনো কার্সিনোমা অফ দ্য পেনক্রিসি মেনলি হচ্ছে যে হেড অফ দ্য পেনক্রিসের ক্ষেত্রে সেটা হচ্ছে বেশি, মানে হচ্ছে যে অ্যাম্পুলারি অথবা পেরিএম্পুলারি রিজনে কার্সিনোমার চান্সটা হচ্ছে অনেক রেয়ার, হেড অফ দ্য পেনক্রিসে হচ্ছে কার্সিনোমাটা হতে পারে। তো এটুকুই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটা যদি আবার রিভিউ করি, প্রথমে সার্জিক্যাল ডিসেকশন 5 ইয়ার সার্ভাইভাল হতে পারে। সেকেন্ডলি আমরা এডজুভেন্ট কেমোথেরাপি দিতে পারি জেমসিটাবিন অথবা ক্যাপেসিটাবিন দিয়ে। থার্ডলি হচ্ছে আমরা সেখানে কেমোথেরাপি দিতে পারি ফলফিরিনক্স দিয়ে এবং সেটার মিডিয়াল সার্ভাইভাল রেট হচ্ছে 11 মান্থ। এবং ফোর্থ হিসেবে পেন রিলিফের জন্য আমরা অ্যানালজেসিক দিতে পারি অথবা সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস দিতে পারি। 5 নম্বরে আমরা ফিট পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কুলেডোকো জেজুনোস্টমি করতে পারি জন্ডিস রিলিফের জন্য। আর যদি ওল্ডার পেশেন্ট হয় তাইলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পারকিউটেনিয়াস ওর এন্ডোস্কোপিক স্টেন্টিং আমরা প্রিফারেবল করতে পারি। তো এটুকুই হচ্ছে আমাদের যে পেনক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা সম্বন্ধে আলোচনা, এবং পার্ট 2তে আমরা ক্রনিক পেনক্রিয়াটিস এবং আদার পেনক্রিয়াটিক ডিসঅর্ডার সম্বন্ধে আমরা আলোচনা করে ফেললাম। তো প্রথমে আমরা ক্রনিক পেনক্রিয়াটিস সম্বন্ধে আলোচনা করেছি, এরপরে অটোইমিউন পেনক্রিয়াটিস, এরপর কিছু কনজেনিটাল ডিজিজ অফ দ্য পেনক্রিস যেগুলো অ্যানুলার পেনক্রিস ডিফিসাম, সিস্টিক ফাইব্রোসিস, মিকোনিয়াম আইলিয়াস, এবং সবার শেষে হচ্ছে টিউমার্স অফ পেনক্রিসের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা পেনক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা সম্বন্ধে আলোচনা করেছি, এবং নিউরোএন্ডোক্রাইন সেটা অন্য পোর্শনে আলোচনা করা হবে। তো এটুকুই ছিল আমার আজকের ক্লাসের পোর্শনটা। তো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।